হাদির খবরে শ্রদ্ধা শেষে ইসির পথে তারেক রহমান সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যেই পাবেন এনআইডি জানালেন মহাপরিচালক হুমায়ুন কবির। সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, কর্মচারীর মৃত্যু, জাহাজের ডজন খানেক কর্মীকে জীবিত উদ্ধার। ফরিদপুরে ট্রাক অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ৩, গুরুতর আহত আরও ২ জন। জানা যায়নি হতাহতদের নাম পরিচয়। তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া, বন্ধ থাকবে সব ধরনের অস্ত্র ব্যবহার ও লক্ষ্যবস্তুর ওপর হামলা। এবং বিপিএলে দুবাই থেকে আসছে ২৫ লাখ টাকার হীরা খচিত ট্রফি, মাঝপথে যে কোনো সময় আসবে দেশে। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে রওনা হয়েছেন তিনি। শনিবার বেলা ১১টা ২৫ তারেক রহমানের গাড়িবহর ঢাবি প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ শীর্ষ নেতারা। এরপর হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশনের জন্য রওনা হন তারেক রহমান। তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন আজ। তারেক রহমানের সঙ্গে মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন। এদিকে তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টা এবং সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘন্টার মধ্যে এনআইডি পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির। ভোটার হতে নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান, জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই মুহূর্তে ইসির সামনে আছে সহকর্মী রাকিব হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে কিছুক্ষণ আগেই তারেক রহমান ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপর কিন্তু নির্বাচন কমিশন ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যদি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা যেটি খবর পেয়েছি যে তিনি এই মুহূর্তে পথে রয়েছেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রয়েছেন এবং আজকে তিনি মূলত নির্বাচন কমিশনে যে তার যে এনআইডি কার্ড যেটি রয়েছে, ভোটার কার্ড, সেটির প্রক্রিয়া সম্পন্ন করবেন। এবং পাশাপাশি এটিও জানিয়ে রাখি যে আজকে তারেক রহমানের এখানে আগমনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার যদি কথা বলি যে পুরো আগারগাঁ এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং নির্বাচন কমিশনের চতুর্দিকে আইন শৃঙ্খলা প্রচুর সংখ্যক সদস্য উপস্থিতি আমরা দেখছি। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি আজকে তার যে ভোটার কার্ড যেটি প্রক্রিয়া তার সম্পন্ন করবেন, তিনি ফিঙ্গারপ্রিন্ট সহ ছবি তোলা সহ বেশ কিছু কার্যক্রম রয়েছে, সেটি আজকে সম্পন্ন করবেন। এবং অতীতেও আমরা যেটি দেখেছি যে তফসিল ঘোষণার পর কিন্তু ভোটার যে কার্ড, ভোটার নিবন্ধন হওয়া কিংবা ভোটার আইডি কার্ড যে প্রক্রিয়া, সেটি কিন্তু এটি প্রথম নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বদিউল আলম মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বোন শেখ রেহানা সহ অনেকের ক্ষেত্রে কিন্তু এমন ঘটনা ঘটেছে যে তফসিল ঘোষণার পর এনআইডি কার্ডের যে প্রক্রিয়া। তো আমার কাছে রাজধানীর আগারগাঁ নির্বাচন কমিশন ভবন থেকে তারেক রহমানের যে এনআইডি কার্ড প্রক্রিয়ার যে কার্যক্রম তার এই ছিল। যাত্রী তুলতে জেটিতে ভেড়ানোর আগ মুহূর্তে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে এক কর্মচারী নিহত হয়েছেন। তবে আগুন লাগার পরপরই উপর তলায় থাকা ক্রুজ সহ জাহাজের ডজন খানেক কর্মীকে জীবিত উদ্ধার করা হয়। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকাল 6:30টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঘখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করা কক্সবাজার ফায়ার সার্ভিসেস স্টেশন কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের কবলে পড়ে জাহাজের নিচতলায় থাকা অজ্ঞাতনামা এক কর্মচারী মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে, তবে নাম ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন এখনও পুরো নিয়ন্ত্রণে না আসায় ভেতরে প্রবেশ করা দুরূহ হচ্ছে। পরে আগুন নিভে গেলে আরও বাকি তথ্য নিশ্চিত করা যাবে।
itu harap kalau ini beberapa dia ada ini ya. না ক্যাঙ্গুই নিয়ে ভাই একটা ড্রিঙ্কও আমারে দিবা। ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল 7:30টার দিকে ভাঙ্গা খুলনা মহাসড়কের মুনসেরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন এবং আরও 2 জন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে খেটে খাওয়া দিন মজুররা পড়েছেন বিপাকে। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন মানুষ। ঠান্ডাজনিত রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশু বয়স্করা, অনেকেই গবাদি পশু নিয়ে আছে বিপদে। শনিবার সকাল 6টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে মানুষ কাজে বের হতে পারছেন না। দিনমজুর, নৌকার মাঝি, কৃষি শ্রমিক, রিকশা ও ভ্যান চালকদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। কাজ না থাকায় অনেকেই পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, বৃহস্পতিবার জেলার সকাল 6টায় 11.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে চলমান সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার কম্বোডিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা স্বাক্ষর করার পরই 27 ডিসেম্বর দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা বন্ধ করা হবে। এই সীমান্ত সংঘর্ষে চলতি মাসে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সরকারি হিসাবে এখন পর্যন্ত অন্তত 47 জন নিহত হয়েছেন এবং প্রায় 10 লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় সব ধরনের সেনা চলাচল স্থগিত থাকবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া দুই দেশ সীমান্তে মাইন অপসারণ, সাইবার অপরাধ দমন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়াও দুই দেশকে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানিয়েছিল। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল এক এমডিবি দুর্নীতি কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলায় আরও 15 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে প্রায় $280 কোটি জরিমানা করা হয়েছে। শুক্রবার দেয়া রায় ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের সব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত বলেন, নাজিবের দাবি তিনি অন্যদের প্রতারণার শিকার, যা বিশ্বাসযোগ্য নয়। বিচারকের ভাষায় এই চুক্তি মানতে হলে কল্পনার সীমা ছাড়িয়ে যেতে হয়। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের তদন্তে উঠে আসে, এক এমডিবি তহবিল থেকে অন্তত $450 কোটি আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এর মধ্যে $100 কোটি বেশি অর্থ নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে গেছে। এর আগেও 2022 সালে একই কেলেঙ্কারির আরেক মামলায় কারাগারে যান নাজিব। বর্তমানে তিনি 6 বছরের সাজা ভোগ করছেন। 72 বছর বয়সী নাজিব দীর্ঘদিন নিজেকে বলির পাঠা দাবি করে আসলেও আদালত তা নাকচ করেছে।
বিশ্লেষকদের মতে এই রায় বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জোট সরকারের ভেতর রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। এবারে খেলার খবর। বরাবরের মতো নানা নেতিবাচকতা নিয়ে শুরু হয়েছে বিপিএল এর আসর শুরুর আগে বিতর্কিত অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম একটি ঘটনা টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি না আসা। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়করা ট্রফি সামনে রেখে ফটো সেশন করেন, সেই সুযোগ এবার হয়নি। খেলা আজ গড়াবে দ্বিতীয় দিনে, এখনো ট্রফি আসেনি। বিসিবির দাবি, বিপিএল এর জন্য তারা হীরাখচিত ট্রফি নিয়ে আসছে দুবাই থেকে, আর সেই ট্রফির পেছনে খরচ $25,000, বাংলাদেশি মুদ্রায় যা 25 লাখ টাকার বেশি। শুক্রবার সিলেটে বিপিএল এর উদ্বোধনী দিনে গভর্নিং কাউন্সিলের সদস্য বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, যে ট্রফিটা আগে ছিল এটা গতানুগতিক, সেটা বদলে আরও একটা ট্রফি আনা হয়েছিল, কিন্তু ওটা আপ টু দ্য মার্ক না, সেজন্য ওটা পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই সেটা হাতে আসবে। দুবাইয়ের এক প্রতিষ্ঠানের বানানো ট্রফিটি বিপিএল এর মাঝপথে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে বিসিবি। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে, তখন অধিনায়কদের সঙ্গে হবে ফটো সেশনও। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাদির কবরে শ্রদ্ধা শেষে ইসির পথে তারেক রহমান, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই পাবেন এনআইডি, জানালেন মহাপরিচালক হুমায়ুন কবির। সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন, কর্মচারীর মৃত্যু, জাহাজের ডজনাধিক কর্মীকে জীবিত উদ্ধার। ফরিদপুরে ট্রাক অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত 3, গুরুতর আহত আরও 2 জন, জানা যায়নি হতাহতদের নাম পরিচয়। তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া, বন্ধ থাকবে সব ধরনের অস্ত্র ব্যবহার ও লক্ষ্যবস্তুর ওপর হামলা। এবং বিপিএল এ দুবাই থেকে আসছে 25 লাখ টাকার হীরাখচিত ট্রফি, মাঝপথে যে কোনো সময় আসবে দেশে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।